তোমরা যদি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পুরোপুরি সাজেশন পেতে যাও, যেখান থেকে হুবহু 100% তোমাদের প্রশ্ন কমন আসবে, তার জন্য হলো তোমরা এই ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকো। তোমরা এখান থেকে পুরোপুরি 100% এমসিকিউ, ক প্রশ্ন, খ প্রশ্ন এবং সৃজনশীল কোথা থেকে আসে সেই বিষয় নিয়ে একেবারে ধারাবাহিকভাবে একটা ধারণা পাবে। এই বইয়ের সব বিষয়গুলো আমরা খুঁটিনাটিভাবে আলোচনা করব। আজকে আলোচনা শুরু করব তোমাদের সাথে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এটা হলো আমাদের মূল টপিক। এখান থেকে আমরা দেখব ধারাবাহিকভাবে অনেকগুলো টপিক আছে। প্রথমে আমরা এমসিকিউর জন্য যে টপিকগুলো দেখব, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন ইংরেজি শব্দ ইকোনমিক্স শব্দটি ওকোনোমিয়া থেকে। ওকোনোমিয়া শব্দের অর্থ অংশ দুটি, একটা হলো ওকিওস শব্দের অর্থ হলো গৃহ এবং নিমিয়া শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা। তাহলে গৃহ ব্যবস্থাপনা এই দুইটা শব্দ থেকে আসছে ইকোনমিক শব্দটা। এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, 1976 সালে অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশের মধ্যে দিয়ে অর্থনীতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ, সালও গুরুত্বপূর্ণ, লেখকের নামও গুরুত্বপূর্ণ, বইয়ের নামও গুরুত্বপূর্ণ। 1776, লেখক অ্যাডাম স্মিথ, বইয়ের নাম ছিল দ্য ওয়েলথ অফ নেশন। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার সহ কলকারখানা স্থাপনা অর্থনীতির এক নব যুগের সূচনা হয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে অর্থনীতির আধুনিক যুগে প্রবেশ করে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, দুইটা এমসিকিউ, দুটোটাই ভালো করে দেখে রাখবে। 1930 সালে আমেরিকা সহ সমস্ত ইউরোপ মহামন্দা দেখা দেয়। 1930 সালে মহামন্দার কারণে যখন আমেরিকা ও ইউরোপ অর্থনীতির বিপর্যয় ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন জন মেনার্ড কেইনস। অধ্যাপক কেইনস অর্থনীতির যেসব সংস্কার করেন তা মহামন্দা কাটাতে জোরালো ভূমিকা রাখে। এই সময় থেকে আধুনিক অর্থনীতির শুরু। তাহলে আধুনিক অর্থনীতির জনক আমরা এখানে দেখলাম, এবং আধুনিক অর্থনীতির শুরু হয় কখন থেকে? 1930 সালের পর থেকে। আধুনিক অর্থনীতির যুগে পুল এ স্যামলন এগিয়ে আসেন কল্যাণ অর্থনীতির ধারণা নিয়ে। বর্তমানে সমস্ত বিশ্ব কল্যাণ অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। এরপর আমরা যদি দেখি অর্থনীতির এই তত্ত্বকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো ক্লাসিক্যাল মতবাদ, দুইটা হলো নিউ ক্লাসিক্যাল মতবাদ, 3 হলো কেইনসিয়ান মতবাদ, 4 হলো আধুনিক মতবাদ। এই 4টি মতবাদ খুবই গুরুত্বপূর্ণ। এটা কোন বিষয়ের উপর দেখছি আমরা? এই প্রচলিত বর্তমান যে অর্থনীতির তত্ত্ব আছে সেটার উপর 4 ভাগে ভাগ করা হয়। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সহ ডেভিড রিকার্ডো, জন, এখানে আরো অনেকজনের নাম আছে, ওদের নামগুলো দেখবা। ওরা সবাই ছিল ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা, মানে প্রথমটা। এরপরে আলফ্রেড মার্শাল, এ.সি. পিসার, ক্যানন প্রমুখ অর্থনীতিবিদ ও নিও ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা। অধ্যাপক জন মেনার্ড কেইনস প্রমুখ অর্থনীতিবিদের কেইনসিয়ান মতবাদের প্রবক্তা। এর পরবর্তীতে এলস রবিন, অমর্ত্য সেন প্রমুখ অর্থনীতিবিদের আধুনিক মতবাদের প্রবক্তা। তো এখান থেকে কে কোন সময়ের ছিল এটা একটু দেখবে, মোটামুটি প্রয়োজন, তাও ভালো করে দেখে রাখবে। অর্থনীতির সংজ্ঞা, এখান থেকে ক প্রশ্ন আসবে, অর্থনীতির সংজ্ঞা ক, এবং এমসিকিউ প্রশ্ন আসবে এই টপিক থেকে, খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। অর্থনীতির ইংরেজি ইকোনমিক শব্দটি এসেছে গ্রিক ওকোনোমিয়া শব্দ। ওকোনোমিয়া শব্দের অর্থ দুটি, যার ওকিওস শব্দের অর্থ হলো গৃহ এবং নিমিয়া শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা। অর্থগতভাবে ওকোনোমিয়া শব্দটি গৃহ ব্যবস্থাপনা, তাহলে এর মূল অর্থ হলো গৃহ ব্যবস্থাপনা। এই জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য বিষয়ক সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কি বলে? গার্হস্থ্য বিষয়ক সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান। খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। প্রথমে বলেছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, 1776 সালে তার গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন, এই লাইনটাই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। এবং তিনি কি বলেন? অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃত ও কারণ অনুসন্ধান করে। এটাও দেখবে। এখানের মধ্যে আরো 2 জন আছে, ওরা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সালটা একটু ভালো করে মনে রাখবে। এর মধ্যে এই বইটা একটু ভালো করে দেখবে, দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটির লেখক ছিলেন আলফ্রেড মার্শাল। এখানে আরো কিছু আছে, জে.এস. মিলস। এরপরে এখানের মধ্যে ওরা কিছু লেখক আছে, এই লেখকদের এগুলো একটু ভালো করে দেখে রাখবে এবং নিজেরা পড়বে, যদি এখান থেকে খুবই কম প্রশ্নই আসে। এরপরে সম্পদের অপ্রতুল্যতা বা দুষ্প্রাপ্যতা, এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। খ নাম্বারে আসতে পারে যে সম্পদের বিষয়গুলো তোমাকে ব্যাখ্যা করতে বলবে, অথবা ক প্রশ্নে আসতে পারে। অপ্রতুল্যতা বা দুষ্প্রাপ্যতা মানে হলো স্বল্পতা, মানে এই পৃথিবীতে সম্পদ সীমিত, এই পৃথিবীর মধ্যে যে কোনো কিছু সীমিত পর্যায়ে, তাই মানুষের অভাব সবসময় থেকে যায়, তাই সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে দুষ্প্রাপ্যতা বলে। তাহলে সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। খুব বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য ভালো করে দেখবে। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে একটা চিত্র দেখতেছি। প্রথম অবস্থায় এই চিত্রটা বুঝতে আমাদের অনেক বেশি কষ্ট হবে, কিন্তু আমরা যখন 2, 3, 4 অধ্যায় ধারাবাহিকভাবে পড়বো
এই চিত্রটা কোনো ব্যাপারই না, এটা খুবই সোজা। এখানের মধ্যে একদিকে আমরা দাম লিখলাম, দাম যখন 0 টাকা ছিল, দাম যখন 1 টাকা ছিল। এদিকে আমরা কোয়ান্টিটি লিখলাম, মানে জিনিসের পরিমাণ, যখন জিনিস 1 একক ছিল, যখন 0 একক ছিল। তো আমরা একটা জিনিস জানি, দাম যদি কম হয় তাহলে জিনিস বেশি পরিমাণে বিক্রি হয়, জিনিস বেশি পরিমাণে বিক্রি হয়, তাই এটা বেশির দিকে আছে। এরপরে দাম যদি বেশি হয় তাহলে জিনিস কম পরিমাণে বিক্রি হয়, মানে কম কোয়ান্টিটিতে আসে। তো এই বিষয়গুলো তোমরা আরও ধারাবাহিকভাবে ভালো জানতে পারবে, তার জন্য ধৈর্য ধরতে হবে, ধারাবাহিকভাবে সবগুলো দেখতে হবে। এখানের মধ্যে আমাদেরকে কিছু বিষয় বলেছে, এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়বে। এরপরে এখানের মধ্যে কোনো নির্দিষ্ট একটি অভাব পূরণের প্রয়োজনীয় উপকরণের যোগান যখন তার চাহিদার তুলনায় কম হয়। যোগান এবং চাহিদা এই দুইটা নিয়ে আমরা আলাদা আলাদা টপিক পাবো। একটু করে তোমাদেরকে বলে নিই, যোগান মানে কি পরিমাণ পণ্য বাজারে আসে, চাহিদা মানে কি পরিমাণ মানুষ ওই পণ্য কিনতে চাচ্ছে। কম থাকে তখন উক্ত উপকরণের অপ্রতুল্যতা বা দুষ্প্রাপ্যতার উপকরণ বলে। মানে চাহিদার তুলনায় যদি যোগান বাজারে কম থাকে তখন আমরা দেখি যে সম্পদের সীমাবদ্ধতা পড়েছে। যদি বুঝতে কষ্ট হয় ধারাবাহিকভাবে দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে, কারণ এই বিষয়গুলো অন্য অধ্যায়ের পড়া, সেখানে যেতে হলে আমরা ধারাবাহিকভাবে বুঝবো। মানব জীবনের মূলত অর্থনৈতিক সমস্যা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। আমাদের জীবনের মূল সমস্যাই হলো সম্পদের দুষ্প্রাপ্যতা, মানে আমাদের সম্পদ সীমিত। পছন্দ এবং নির্বাচন, পছন্দ আর নির্বাচনের মধ্যে পার্থক্য কি? দেখো, পছন্দ আমি এটা পছন্দ করি, এটা পছন্দ করি, এটা পছন্দ করি, এটা পছন্দ করি, কিন্তু তোমাকে আমি যদি সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন আমার ঘরে চাল নাই, মানে আমার ভাত খাইতে হবে, আমার চাল নাই, চাল লাগবে। এরপরে আমার একটা ঘর লাগবে, ঘর লাগবে। এরপরে হলো আমার একটা ঘরের মধ্যে এসি লাগাইতে হবে, এসি লাগবে। এরপরে ধরো আমার একটা জমি লাগবে, জমি। এই সবগুলাই আমি পছন্দ করি, কি করি? এই সবগুলাই আমি পছন্দ করি, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই সবগুলো কি আমার একসাথে মেটানো সম্ভব? বাস্তব অর্থে সম্ভব না। কিন্তু আমি এগুলার মধ্যে থেকে কোন চাহিদাটা আগে মেটাবো? নিশ্চয় আমার তো আগে পেটে খাওয়ার থাকতে হবে, এরপরে যা হবে সেটা দেখা যাবে। তার মানে এই সবগুলো সমস্যার মধ্যে আগে আমার চাল প্রয়োজন, আগে আমার কি? চাল প্রয়োজন। এই যে সবগুলোর মধ্যে তুমি নির্বাচন করলা যে আগে এটা প্রয়োজন, পরে আমার ঘর নিব, পরে জমি নিব, পরে এসি নিব, এগুলো এই যে নির্বাচন করতেছো একটার পর একটা, একটার পর একটা, এই বিষয়টাকে বলা হয় নির্বাচন। এই বিষয়টাকে কি বলে? নির্বাচন। পছন্দ আমার সবই পছন্দ, কিন্তু তার মধ্যে কোন পছন্দটা আগে আমি ফিল আপ করবো সেটা হলো নির্বাচন। পছন্দ মানে চয়েস। আগে বলা হয়েছে মানুষের অভাব অসীম ও সম্পদ সীমিত, পৃথিবীতে সম্পদ নির্দিষ্ট পরিমাণে আছে কিন্তু মানুষের অভাব অনেক। অভাবের মধ্যে থেকে গুরুত্ব ভিত্তিতে অভাব বাছাইকে পছন্দ বলে। মানে এই যে এগুলো আছে, এগুলোর মধ্যে থেকে আমার অনেকগুলো অভাব আছে, এই অভাবগুলোর মধ্যে আমি পছন্দ করব যে আমার কোনটা লাগবে, কোনটা লাগবে সেগুলো। তারপর নির্বাচন, বিভিন্ন বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে থেকে সর্বোত্তম পদ্ধতিটি বাছাই করাই হলো নির্বাচন। মানে আমার কি আগে প্রয়োজন, কোন বিষয়টা আমার আগে প্রয়োজন, সেটাই হলো এখানে নির্বাচন। ধান ও গমের মধ্যে কোনটি উৎপাদন করা হবে তা নির্ধারণ করতে পারাই পছন্দ। মানে আমি আমার এলাকার মধ্যে মানুষের বেশিরভাগের ধান প্রয়োজন, অল্প কিছু মানুষের গম প্রয়োজন। তো এই বিষয়টার মধ্যে আমি কি ধান উৎপাদন করব, গম উৎপাদন করব, নাকি ধান বেশি উৎপাদন করব, গম কিছু কম উৎপাদন করব, এইভাবেই নির্বাচন করাকেই আমরা কি বলি? নির্বাচন বলি। এটা একটু ভালো করে দেখবে। আরও যদি ব্যাখ্যা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। এর পাশাপাশি বলবে কি পুরো সব লাইন পড়া প্রয়োজন নাকি এভাবে তোমাদেরকে সামারি করে দেওয়া প্রয়োজন। এবং পুরো বইয়ের ভিডিও তোমরা যদি ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে আমাদের কাছ থেকে তোমাদের রেকর্ড সহকারে দাগানো বইয়ের কোর্স নিয়ে নিতে হবে। খুবই অল্প দামে তোমরা কোর্সগুলো পেয়ে যাবে, খুবই সুন্দর করে গুছানো আকারে তোমাদেরকে সেগুলো পড়িয়ে দেওয়া হবে। হস্তচালিত মেশিন অধিক শ্রমিক, হস্তচালিত মেশিন অধিক শ্রম সাপেক্ষ এবং গুণগত মান নিম্ন। যন্ত্রচালিত মেশিনের সহজলভ্য এবং পণ্যের গুণগত মান ভালো। স্বয়ংক্রিয় মেশিন অধিক ব্যয়বহুল কিন্তু পণ্যের গুণগত মান সংশ্লিষ্ট। এখানের মধ্যে এই যে বিষয়গুলো হলো উদাহরণ হিসেবে দিয়েছে যে আমি কোনটা বাছাই করব, কি মানুষ দিয়ে মেশিন চালাবো যেটাতে পণ্যের মান হবে কম, নাকি আমি যন্ত্র দিয়ে চালাবো যেখানে পণ্যের মান হবে বেশি। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন কি? মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এই লাইনটা আমরা বারবার দেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। অর্থনীতির যে কোনো কিছুর মূলে হলো এই দুইটা, দুষ্প্রাপ্যতা মানে সম্পদ সীমিত, তাই এটাই হলো মূল সমস্যা। দুষ্প্রাপ্যতা, সম্পদের স্বল্পতাকে বা অপর্যাপ্ততাকে দুষ্প্রাপ্যতা বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ। সম্পদের অপ্রচুর্যতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। মানুষ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হলে তাকে দুষ্প্রাপ্যতা বলে। মানুষের অভাব অসীম কিন্তু এই অসীম অভাব পূরণের
প্রয়োজনীয় সম্পদ মানুষের কাছে নেই, প্রয়োজনীয় সম্পদ এই অভাবকেই, প্রয়োজনীয় সম্পদের এই অভাবকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। তার মানে অভাবকেই মূলত দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাব পূরণ এই সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। এরপরে যদি আমরা দেখি নির্বাচন, চয়েস করা, সুযোগের বাছাই বা পছন্দ বা নির্বাচন, মানে আমরা কোনটা বাছাই করব, কিভাবে বাছাই করব, সীমাবদ্ধ সুযোগের মধ্যে বাছাই করাকেই নির্বাচন বলে। আমাদের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা কিভাবে বাছাই করব সেটাই হলো নির্বাচন। নির্বাচন দুই প্রকার হতে পারে, অভাবের গুরুত্ব প্রয়োজনীয় অনুসারে, যেমন ওই আমি একটু আগে বললাম যে আগে চাল প্রয়োজন, পরে ঘর হলেও চলবে, কিন্তু আগে তো খেতে হবে, এটা হলো অভাবের গুরুত্ব অনুসারে তোমার বাছাই করা। সম্পদের বিকল্প বা দক্ষ ব্যবহার, ওই সেম একটু আগে যে উদাহরণটা দেখলাম, কি তুমি কি মানুষ দিয়ে করাতে চাচ্ছ নাকি মেশিন দিয়ে করাতে চাচ্ছ? মেশিন দিয়ে করালে খরচ বেশি হবে, মানুষ দিয়ে করালে খরচ কম হবে, কিন্তু প্রোডাক্টের মান খারাপ হবে। এভাবে যদি তোমাদের ধারাবাহিক প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা প্রয়োজন হয় নিশ্চয় কমেন্ট করে জানাবে এবং আমাকে বলবে, আমি ধারাবাহিকভাবে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোর্সে ভর্তি হতে ইচ্ছা হয় তাহলে তোমরা নিচে থাকা নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবে।